মধ্যযুগের বাংলা সাহিত্যের এক বৃহত্তম শাখা হল আখ্যানমূলক মঙ্গল কাব্য। মূলত খ্রিস্টীয় পঞ্চদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এর কালপর্ব। বাংলার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন কবি মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, শিবমঙ্গল, ধর্মমঙ্গল, রায়মঙ্গল প্রভৃতি অজস্র কাব্য রচনা করেছেন। মঙ্গল কাব্যে মূলত দেবদেবীর মাহাত্ম্যসূচক কীর্তিকলাপ বর্ণিত হয়েছে, কিন্তু সব মঙ্গল কাব্যের মধ্যে মনসামঙ্গল কাব্য সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মঙ্গল কাব্য ও জনমানসিকতা। আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন রাজ্যের বরিষ্ঠ লেখক সাংবাদিক শীতাংশু রঞ্জন দে, সঙ্গে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুজাতা সোম। আমরা সবাইকে আমাদের এই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গানে এবং কথায় এই মঙ্গল কাব্য এবং মনসামঙ্গল কাব্য নিয়ে একটু চর্চা করব, যা আমরা এবং আমাদের দর্শক শ্রোতারা হৃদ্য হবেন। আমি প্রথমেই শীতাংশুবাবুর কাছে যাচ্ছি যে মঙ্গল কাব্য রচনার যে সামাজিক কারণগুলো কী ছিল। মঙ্গল কাব্য হচ্ছে আমাদের বাঙালির মানে বাংলার, সেই অর্থে তখনকার যে বাংলা বৃহৎ বাংলা বলতে পারো, সেই বাংলার ইতিহাস। সত্যি কথা বলতে কি, এখানে মানুষের ওই সময়কার মানুষের সামাজিক স্তরবিন্যাস, বর্ণাশ্রম, নারী পুরুষের সম্পর্ক, তার শ্রম ব্যবস্থা এবং ক্ষমতার অপব্যবহার, এইগুলি হচ্ছে আমাদের মঙ্গল কাব্য, তার ইতিহাস। আমাদের প্রতিটি মঙ্গল কাব্যই তখনই হয়েছে যখন চারদিকে অমঙ্গলের ঘনঘটা। তো এই অমঙ্গল মানে শাসকের বা ক্ষমতার, তার বিরুদ্ধে কথা বলা। এই ক্ষমতা মানে অনেকাংশে দেবত্বের বিরুদ্ধে মানুষের কথা বলা, বা শাসকের বিরুদ্ধে মানুষের কথা বলা। এর অর্থ এই নয় যে মঙ্গল কাব্যে বা মনসামঙ্গলে রাজনীতি পাচ্ছ, তুমি সরাসরি পাচ্ছ না। তুমি পাচ্ছ, এখানে রাজনীতিকে ব্যাখ্যা করা হচ্ছে না, এমনকি কোন শাসক কবে এলেন, কে গেলেন, সেসবের দিন তারিখও তুমি পাচ্ছ না। ঠিক। তবে যা পাচ্ছ সে হচ্ছে সাধারণ মানুষের কথা, রূপক, ব্যঙ্গ এবং সুললিত সাহিত্য কাব্যভঙ্গিমায়। কথাগুলি কাব্যকাররা যারা রচনা করেছেন তারা কিন্তু খুবই নম্র, ভদ্র এবং মানে নিজের গায়ে যাতে আঁচ না আসে সেইভাবেই লিখে গেছেন। যদিও তার চরিত্রগুলি, যদি আমরা মনসামঙ্গল নিয়ে কথা বলছি, যে এখানে বেহুলার মতো প্রতিবাদী চরিত্র, সাংঘাতিক প্রতিবাদী চরিত্র, সব কিছুকে প্রতিবাদ করছেন। হ্যাঁ, ইনি কান্না করছেন, তিনি অভিশাপ দিচ্ছেন, তিনি আরাধনা করছেন। এই যে প্রতিস্পর্ধার যে চরিত্র, এটা বেহুলার মধ্যে সাংঘাতিক। কিন্তু লেখকের মধ্যে, কোনো মঙ্গল কাব্যের রচয়িতার মধ্যে এটা নেই। তুমি যেটা বলেছো যে আখ্যান বলেছ, সেই অর্থে মনসামঙ্গল অন্যান্য মঙ্গল কাব্যের মতোই। আমরা চণ্ডীমঙ্গলেও সে কমলে কামিনীর কথা জানি। হ্যাঁ, তো এখানেও মনসা দেবী আছেন। তো আমরা এখানে কিন্তু আমরা গোটা ব্যাপারটা নিয়ে দেখতে গেলে আমরা যেটা পাই, এখানে এই কাব্য কিন্তু দেবকেন্দ্রিক পুরাণ নয়, এ হচ্ছে মানুষের জীবন ভিত্তিক আখ্যান। তো এখানে মঙ্গল কাব্য বা মনসামঙ্গল প্রথম থেকেই মানুষের আখ্যান, সেই জন্য এখনো সে মানুষের মধ্যেই আছে। তুমি বোধহয় আরেকটা কি আমাকে জিজ্ঞেস? হ্যাঁ, আমি বলছিলাম যেটা, যে মনসামঙ্গল কাব্য কেন বেশি জনপ্রিয়তা লাভ করলো। ওটা হচ্ছে মনসামঙ্গল হচ্ছে মানুষের আখ্যান, মানুষের জীবনের আখ্যান, মানুষের কথা, মানুষের যে প্রতিবাদ বা প্রতিস্পর্ধা, তার প্রত্যেকটা
পংক্তিতে পংক্তিতে আছে। শুধু তাই নয়, সে সময়কার মানুষের জীবন কথা। আমি মনসা মঙ্গল দিয়ে একটা সাংঘাতিক ঐতিহাসিক বিষয়, তুমি প্রথম একটা সময়কাল বলে দিয়েছো। আমি বলছি, ধরো পঞ্চদশ থেকে ষষ্ঠ এই সময়টার মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। তবে ওই সময়তেই মনসা মঙ্গল প্রথম রচনা হয়, বিজয়গুপ্ত প্রথম লেখক। তারপর আসছে তোমার 17 শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত, তখন আসছেন কেতকাদাস খামানন্দ। হ্যাঁ, তো তারপর আমরা 22 জন কবির পাই। আমরা বোধহয় গায়িকা, কি বলবেন আপনি, তো 22 কবির মনসা পড়ছেন তাই না? হ্যাঁ, তো আমরা 22 জন কবির মনসা পাঁচালী পাই, মানে দীর্ঘ সময় ধরে। তুমি যেটা বলেছো অষ্টাদশ, তখন আর মধ্যযুগ নেই না। 1757-তে পলাশির যুদ্ধ হয়ে গেছে, আমরা ইতিহাসের ভেতরে চলে এসেছি, তার 100 বছর আগেকার ইতিহাস আমরা পাই। তো সেক্ষেত্রে দেখা যায় তখনকার আমাদের বাংলার যে জীবন চর্চা, তা এত সূক্ষ্মভাবে, এত বিস্তৃতভাবে মনসা মঙ্গলে আছে, যা মানে এটা আমাদের বিশাল বিষয় আর কি। আমি বলছি প্রসঙ্গক্রমে যে ধরো মনসা মঙ্গলে সনকা সুন্দরী রান্না করছেন, ঠিক আছে, তো উনি রান্নার বিবরণ যেটা আমরা পাচ্ছি, এটা দিয়ে কিন্তু আমাদের সেই সময়কার যে সমাজ, ব্যক্তির জীবন, রাষ্ট্রের জীবন, আর তার যে ব্যবসা বাণিজ্য, সব কিছুই কিন্তু স্পষ্ট উঠে আসে। কারণ আমরা বলি যে কারো বাড়িতে ঢোকা মানে রান্নাঘর দিয়ে যদি ঢুকতে পারে, তাহলে ওই বাড়ির সবটাই জানা যায়। তো দেখো, আমি তোমাকে দুটো লাইন শোনাচ্ছি, যে ওখানে মাছ রান্না হচ্ছে, মাছের যে আমিষের যে বর্ণনা এখানে আছে, এটা আমাদের গায়িকা গাইবেন সম্ভবত। চ্যাঙ্গ মৎস্য দিয়া রান্ধে মিঠা আমের বোল, কলার মূল দিয়া রান্ধে পিপিলিয়া শোল, কই মৎস্য দিয়া রান্ধে মরিচের ঝোল, জিরা মরিচে রান্ধে চিতলের কোল, উপল মৎস্য আনিয়া তার কাটা করে দূর, মানে বোনলেস তখনও ছিল, গোলমরিচে রান্ধে উপলের পুর, আনিয়া ইলিশ মৎস্য করিল ফালা ফালা, তাহা দিয়া রান্ধে ব্যঞ্জন দক্ষিণ সাগর কলা। দক্ষিণ সাগর কলা মানে একটা কাঁচা কলা হবে। এখানে দুইটা বিষয়, ধরো এখানে পিপিলিয়া শোল বলে কোনো মাছকে আমরা জানি না, শোল মাছই আমরা শুধু শোল জানি। হয়তো সময়ের কারণে বা আঞ্চলিকতার কারণে ওটা আমরা ঠিক বুঝতে পারছি না। বাকি চিতল মাছ বা উপল মাছ এখনো আছে, টাকি মাছের বংশধর ওদের কাছাকাছি। তো এখানে এই যে ব্যাপারটা, আরেকটা বিষয় এখানে দেখো, যেহেতু আমরা চলে এসেছি, বললাম যে পঞ্চদশ ষষ্ঠদশে যদি তখনকার লেখা হয়ে থাকে, এটা দেখো 1600 শতকে কিন্তু বাংলার মাটিতে পর্তুগিজরা আসে। হ্যাঁ, এবং পর্তুগিজরা আসার আগে অবধি আমাদের কিন্তু মরিচ ছিল না। আমাদের মরিচের ব্যবহার বাংলায় ছিল না। মরিচ, টমেটো, আলু এগুলি কিন্তু ওদের আনা, পর্তুগিজদের আনা। তুমি দেখবে আজও আমাদের ভগবানের ভোগে টমেটোর সেই রকম কদর নেই। হ্যাঁ, আলু বেশি দিন হয়নি ভোগে এসছে। হ্যাঁ, তো এগুলি বিদেশি, ওদের আনা। তো বিভিন্ন অনেকে এসছে গেছে, আমাদেরকে অনেক কিছু, এখানে কিন্তু কোনো আলুর উল্লেখ নেই। না, নেই। তবে লঙ্কার উল্লেখ আছে, লঙ্কা আছে। হ্যাঁ, যেমন কই মৎস্য দিয়া রান্ধে মরিচের ঝোল। তো এই ক্ষেত্রে মরিচ মানে কি, এটা এই লাইনটা কিন্তু পর্তুগিজদের আসার পরে বা ওই সমসাময়িক ব্যাপারটাকে স্পষ্ট করে। আরেকটা লাইন দেখো, নিরামিষ রান্নার, তেঁতুল চলার অগ্নি জলে ধপধপ, নারিকেল কোড়া দিয়া রান্ধে মুগের স্যুপ, ধীরে ধীরে জলে অগ্নি একমত জাল, কড়ির বেগেতে রান্ধে কলাইয়ের ডাল। এই যে এখানেও কিন্তু তোমার ঝালের ব্যাপারটা আছে, ঝাল কিন্তু আছে। তারপর কড়ির বেগেতে রান্ধে কলাইয়ের ডাল। দেখো, আধুনিকতা আমাদের বাংলার তখনও ছিল। আমরা যেটা মানে কড়ির বেগে মানে শামুকের বেগে মানে হচ্ছে একদম লো আঁচ, মানে স্লো কুকিং। এখন আমরা আধুনিক আমলের যেটা স্লো কুকিং বলি, তখনও কলাই ডালটা ওইভাবে রান্না হচ্ছে। যাই হোক, আমার মনে হয় যেহেতু অনুষ্ঠানটা মনসা মঙ্গল নিয়ে, মনসার পাঁচালী নিয়ে, এবং গায়িকায় আমাদের সঙ্গে আছেন, ও যদি আমাদের সনকা সুন্দরীর রান্না টান্না নিয়ে যদি একটা গান শুনে, হ্যাঁ ঠিক আছে, হতেই পারে। কিন্তু সেই সঙ্গে আমি বলছিলাম আরও বেশি আজকাল না, সেই তখন থেকে যখন মনসার পুঁথি বাড়ি বাড়ি পড়া হয়, তখন দেখি বাড়িতে পুঁথি পড়তে গেলে বলে বিয়ের প্রসঙ্গ আসে। হ্যাঁ, রান্নাটাও মানে সনকার রান্নাটাও বোধহয় বিবাহের সঙ্গে উপলক্ষেই ছিল, বা এরকম আনন্দ। আরেকটা কথা যেটা বললে দারুণ লাগলো, যে তখন যেটা এই যে বিয়ে পর্বগুলো ভাগ করা, এই সমাজের
মানে জনপ্রিয়তার এটাও একটা তোমার কথাই ফুটে উঠেছে যেটা, যে জনপ্রিয়তার একটা এটাও একটা কারণ বোধ হয়, তাই না? যে ওই প্রত্যেকে আমাদের যে আচার আচরণগুলো সবগুলো নিয়েই ওখানে, হ্যাঁ, আমাদের আচারগুলি সে সময় কেমন ছিল বা ওই আর কি, বা বিয়ের অনুষ্ঠানগুলি কি রকম হতো, তাই না? হ্যাঁ, ওইটা একটা মানে বিয়ে, মনসার পাঁচালীতে বিয়ে একটা খুব মানে ইন্টারেস্টিং জায়গা। আচ্ছা, বিয়েটা মোটামুটি যাদের বাড়িতেই পুঁথি পড়ায় বিয়েটা পড়ানোর চেষ্টা থাকে আচ্ছা, সবাই। আচ্ছা। হ্যাঁ, ওই আর কি। তো এদিক থেকে কি তুমি এখন বিয়ের, আমি এটাই বলছিলাম যেটা, যে যদি বিয়ের প্রসঙ্গটা আসি, গায়িকা যদি বিয়ের প্রসঙ্গটা করে, তাহলে আচ্ছা এখানে খাওয়া দাওয়ার, যেটা খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে সেটা ওখানেও হয়ে গেল, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে সুজাতা আমাদের তাহলে একটু বিয়ের প্রসঙ্গে যে ওই পর্বের একটা গান আমাদের শোনাবে? একদম চেষ্টা করব। পুঁথিটা অনেক বড় এবং গুছিয়ে আমরা এই সময়ের মধ্যে করাটা বিশাল বড় ব্যাপার। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আহা কি আনন্দ হইল আজি, কি আনন্দ হইল, উজানি নগরে দেখো বিয়ার আসর বহিল গো, কি আনন্দ হইল আজি, কি আনন্দ হইল, আরে উজানি নগরে দেখো বিয়ার আসর বহিল গো, কি আনন্দ হইল আজি। বাহিরিল বিপুলাকে পাটেতে করিয়া, আরে হরষিত লক্ষিন্দর বিপুলা দেখিয়া রে, কি আনন্দ হইল আজি রে, 10 জন মালো এলো কাচিয়া কাপড়, আরে স্কন্ধে করি পাট সহ ওরে লক্ষিন্দর রে, কি আনন্দ হইল আজি, কি আনন্দ হইল, আরে উজানি নগরে দেখো বিবাহ হইল গো, কি আনন্দ হইল আজি গো। দেখো, এই বেহুলা লক্ষিন্দরের যে বিয়ের পর্বটি, এটা পুঁথিতে কি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, তাই না? আবার তার সঙ্গে সুর, তার যে অন্তমিল, সমস্ত কিছু রেখেই কিন্তু একেবারে তখন থেকে নিপুণভাবে হাতে করা। ঠিক আছে, আমরা সবাই জানি যে চাঁদ সওদাগরের হাত থেকেই যদি পুজো পায়, তাহলে ওই মনসার পুজো পৃথিবীতে প্রচলিত হবে। আর যার জন্য চাঁদ সওদাগরকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, ঘাত প্রতিঘাত অনেক কিছু আছে জীবনে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কেন সেটা চাঁদ সওদাগরের হাত থেকেই হতে হবে? যে কোনো জেলের ঘর থেকেও তো হতে পারত, তাই না? তো সেই সময়ের কার সেখানে কি কোনো সামাজিক বা রাষ্ট্রীয় অবস্থার কোনো বিষয় জড়িয়ে রয়েছে? এখানে একটা বিষয় এসে গেছে যে আমি যেটা বলেছিলাম, যদি আমি মনসাকে মানে দেবী বা দেবী হিসেবে তিনি পূজিতা, তো এখানে দেবী এসছেন সাধারণ মানুষের সমর্থনের জন্য। ঠিক আছে, পুঁথির সর্বত্র আগা থেকে মানে শেষ অবধি দেবী বারবার কখনো বিষ
কখনো তুফান, কখনো সমুদ্র, যেগুলির অধিপতি তিনি। হ্যাঁ, তো তিনি এগুলি ব্যবহার করছেন চাঁদ সওদাগরের বিরুদ্ধে। কেন? চাঁদ সওদাগর, তুমি আমাকে সমর্থন করো, আমাকে সমর্থন দাও, আমাকে তুমি গ্রহণ করো, আমাকে তুমি পুজো দাও। তো মানে হচ্ছে, যদি আমি মানে আধুনিক আমাদের ইতিহাসের ভাষায় বলি, আজকের দিনের ইতিহাস, যে প্রোটাগনিস্টদের প্রয়োজন শাসকের, ঠিক আছে? যিনি ক্ষমতার কেন্দ্রে আছেন তিনি সাধারণ মানুষের সমর্থন চাইছেন। যদি না দাও তাহলে তোমাকে ওইটা করে দেবো। ওইটা হচ্ছে মঙ্গল কাব্যের মজার জিনিসটা, ক্ষমতার অপব্যবহার। ওইটাও করতে হবে যে তুমি আমাকে সাপোর্ট করতেই হবে। এটা তখন ছিল, মানে যাই হোক, এটা ওইভাবেই কিন্তু রূপকাররা লিখে এসছেন সেইভাবে। তো তুমি যেটা বললে যে একজন জেলের কাছ থেকেও নিতে পারতো, জেলে শব্দটা তুমি যথার্থভাবে ব্যবহার করেছ। যেহেতু মঙ্গল কাব্যের জন্ম প্রায় অষ্টাদশ শতক পর্যন্ত, তো আধুনিক মানে ওই ঐতিহাসিক সময়কালে এটা। আর 1757-তে আমি বলেছিলাম পলাশী যুদ্ধ হয়েছিল। তার আগের 50 বছর বা 100 বছরের ইতিহাস যদি আমরা পেয়ে যাই, আমরা দেখতে পাই যে তখনকার যে ভারতবর্ষ, মানে অখণ্ড ভারতবর্ষ, যেটা তুমি লাহোর থেকে বা ওই দিক থেকে শুরু করে সুমাত্রা, জবদ্বীপ, সব মিলিয়ে এই যে ভারত, এই ভারতের যে জিডিপি, তার চেয়ে বাংলার জিডিপি অনেক বেশি ছিল। বাংলার অনেকগুলি সিল্ক রুট ছিল, যে রুট ধরে চাঁদ সওদাগরও ব্যবসা করতে যেতেন। হ্যাঁ, তারা আরব পর্যন্ত যেতেন, চীন পর্যন্ত যেতেন। তো আমাদের বাংলার বিশাল ব্যবসা ছিল তখন। এবং বাংলার প্রাণ, বাংলার যারা ছিলেন তারা হলেন বণিক, মানে যারা নাবিক, কৃষক, সাধারণ কৃষক, মাঝি, তারাই ছিলেন সবচেয়ে বড় অংশের মানুষ। মানে এখানে যেটা তোমাকে আগে থেকে বলেছিলাম, যে আমাদের মনসামঙ্গল কিন্তু ব্রাহ্মণ্য পুরাণ নয়। ঠিক কেমন? এ হচ্ছে বৈশ্য বণিকের অর্থনৈতিক কাহিনী। হ্যাঁ, বৈশ্য বণিকদের যে কাহিনী, মা মনসা জানতেন যে সাধারণ মানুষ বা কেউ আমাকে যদি পুজো দেয়, তার চেয়ে এই বণিক যদি পুজো দেয় তাহলে তার প্রচার প্রসার অনেক বাড়বে। বণিকরা তখন বাইরে যখন যেতেন, তারা রাজজ্ঞানে মানে তারা সম্মানিত হতেন। ঠিক। তো তারা ছিল এতটাই প্রভাবশালী। তো তিনি কে ছিলেন? লড়াইটা সামাজিকভাবে আরো দেখো, চাঁদ সওদাগর শিবের উপাসক ছিলেন, কিন্তু ব্রাহ্মণ্য দেবতার তিনি পূজারী ছিলেন না। মনসাকে চাননি। শিব কে ছিলেন? পশুপতি, মানে পশুপালক সমাজের অধিপতি। হ্যাঁ, তো এদিক থেকে এই যে মানে নিম্নবর্গের মানুষের যে কৃষ্টি বা সংস্কৃতি, ওইটা আমাদের মঙ্গল কাব্যে বারবার ঘুরে ঘুরে এসছে। তো সেই দিক থেকে যে মানে দেব কেন্দ্রিক না হয়ে মানুষ কেন্দ্রিক হয়ে গেছে আমাদের এই মানে আখ্যান। তো এটাই হচ্ছে মঙ্গল কাব্যের সবচেয়ে বড় বিষয়। এবং আমি এতক্ষণ ধরে যে কথাগুলি বলছি, যে আমাদের যে বাণিজ্য হতো, সওদাগর, চাঁদ সওদাগর যেটা করলেন, তো চাঁদ সওদাগরের যে বাণিজ্য যাত্রা, তার যে সপ্তডিঙ্গা যেভাবে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন, তো মা মনসা ওই ডিঙ্গা আবার ডুবিয়ে দিচ্ছেন, ঝড়, তারপর সাপ, বিষ, এগুলি আছে। তো এই বাণিজ্য যাত্রার কিন্তু গাথা খুব সুন্দরভাবে বিবৃত রয়েছে। এটা আমাদের গায়িকা যদি আমাদেরকে শোনান, হ্যাঁ, বাণিজ্যের পর্ব তো রয়েছে একটা, তাই না? ওটা যদি আমাদের শোনান তাহলে মানে আমার বকবকে চেয়ে গান শুনলে অনেক বেশি লাভ হবে। ঠিক আছে, চলো তাহলে শুনি। তো আমরা জানি যে চাঁদ সওদাগর উনি ভগবান শিবের উপাসক ছিলেন। ওনার যাত্রার যে নৌকা, ওনার অভিযান শুরু হতো শিবের নামে। সেই চেষ্টাটাই করছি। চলো। মাঝি বাহিয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, চন্দ্রধরের নাও মাঝি বাহিয়া যাও রে, মাঝি বাহিয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, চন্দ্র
কি সুন্দর। আচ্ছা, এই যে বলছিলাম কি, এই যে মনসামঙ্গল পুঁথি আমরা এতক্ষণ সুজাতার কাছ থেকে শুনছিলাম, এই পুঁথি লেখারও কিছু নিজস্বতা রয়েছে এবং তার পাঠের বা ওই গান করারও কিছু নিজস্বতা রয়েছে, তাই না? কিন্তু আমরা এখন কখনো কখনো কিছু কিছু জায়গায় শুনি যে তার মধ্যে আরোপিত ব্যাপারটা হচ্ছে, বিশেষ করে তার পাঠ এবং ওই গানের যে সুরগুলো রয়েছে, সে আদি সুর যেটা বলো, তবে হ্যাঁ, ঘটনা কিন্তু তাই, তাদের নিজস্ব সুর রয়েছে, আমরা শুনে শুনে অভ্যস্ত আছি, তার মধ্যে কিন্তু একটা অন্যরকম দোলা কাজ করে, তাই না? সেই জায়গায় এই যে আরোপিত ব্যাপারটা রয়েছে, মানে শুনছি আজকাল, সেই সম্পর্কে তো কি অভিমত রয়েছে? দেখো, আমি তো মানে গানের জগতের লোক না, না, না। হিসেবে হ্যাঁ, আমি মনে করি যে সময়ের সঙ্গে সবকিছুই বদলায়, কিন্তু সবগুলি বদল কিন্তু আবার ভালো লাগে না। ইয়েস, ঠিক। সেদিক থেকে এখন আমাদের গায়িকা যেভাবে গাইলেন, মাঝি বাইয়া যাও রে, এটা আমাদের বাংলার ভাটিয়ালি গান, ভাটিয়ালির সুর থেকে একদম, হ্যাঁ। উনি ওটা এনেছেন এবং এটা যথার্থ, এটা শুনতে ভালো লাগবে। কিন্তু এখানে যদি একটা হিন্দি সিনেমার গান হতো, তাই না? এটা তো ভালো লাগবে না। তো এটা ডিপেন্ড করবে গায়ক, মানে গায়ক গায়িকারা কি গাইছেন, তাদের যে বিষয়ে গাইছেন ওর সম্পর্কে ওনার কতটা ডেপথ আছে, কতটা ধারণা আছে যে তিনি কি গাইছেন, উনি বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে কিন্তু ওটাতে যাবে না, ঠিক, চটকদারি গানে যাবেন না, ঠিক। তিনি ওটার সঙ্গে ম্যাচ করে এরকম গানই বাজবেন, এবং সেটাই হওয়া উচিত, সেটাই বাঙালির সংস্কৃতি, এটাই বাঙালির কালচার। গায়িকা বোধহয় কিছু একটা হ্যাঁ, আমি বলছিলাম কি, সুজাতার এই সম্পর্কে কি অভিমত? সেটাই বলার জন্য আমি এক্ষুনি একটা কি কি বলবো, এখানে দুটো আলাদা ধারা দেখিয়েছি। একটা হলো লোক সংস্কৃতি থেকে যে আমরা গান পাই, মাঝি ভাইয়া যাওরে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাওরে মাঝি ভাইয়া যাওরে, এই গানের যে মিনিং, এর সাথে যখন চন্দ্রধর বাণিজ্যে যাচ্ছেন তখনের ওই কথাটা এখানে যায় না। তখন আমরা বলবো যে শিব নামের তরি বেয়ে যাওয়া। আমি এই একটা গানের মাঝখানে 3 রকম করেছি এই গানটা। এটা যখন আমরা সম্পূর্ণটা আপনারা যারা দেখবেন বা শুনবেন, ওই তখন বোঝা যাবে যে আমাদের লোক সংস্কৃতির লোকগান কিভাবে আমাদের এই মনসা পদ্মপুরাণে, মনসা মঙ্গল কাব্যে আমরা ব্যবহার করেছি। এটাই আমাদের ঐতিহ্য হয়তোবা। না, না, লোকসঙ্গীত তো আমাদের সবকিছু রুট আমরা বলতে পারি, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা লোকসঙ্গীত, যদি প্রাসঙ্গিক সুর থাকে, আমাদের বক্তব্য হচ্ছে যেটা আজকে যেটা এক্ষুনি বললেন সৌজের, মূল হচ্ছে প্রাসঙ্গিক সুর হলে তো কোনো অসুবিধা নেই, শ্রুতিমধুর, হ্যাঁ, তাই না? কিন্তু সেই জায়গায় অন্য একটা হঠাৎ করে একটা কিছু যেটা একেবারে আরোপিত হলে পরে, যেটা একেবারে বেমানান, তাই না, তার স্বার্থ ক্ষুণ্ণ হয়। যাই হোক, আমাদের অনেক কথা শোনার ছিল, অনেক কিছু এই ব্যাপারে, বিশেষ করে এই মনসামঙ্গল কাব্য নিয়ে আলোচনা করলে তো শেষ হবে না, তাই না? অনেক লম্বা। যেহেতু পুঁথিটাও অনেক বড়, তার আলোচনা অনেক, অনেক বৈজ্ঞানিকরাও ওই সময়কাল নিয়ে কথা বলেছেন, ইটন বলেছেন, রিচার্ড ইটন, ওনারও অনেক কথা আছে। যাই হোক, ওগুলি আমাদের জন্য প্রাসঙ্গিক ছিল। যাই হোক, এগুলি আলাদা বিষয়। এখন আজকে মনসার পুঁথিতে এটা খুব একটা না হলেও ভালো, এত ভারাক্রান্ত করে লাভ নেই, তাই না? আমাদের একটা সংস্কৃতি, একটা উৎসব, ওইটা সময় আমাদের হয়তো সুযোগ দেবে না আমাদের এই আলোচনাটাকে আরো দীর্ঘায়িত করার, তাই আমরা এখানেই শেষ করব। তো শেষে আমি সুজাতাকে অনুরোধ করব, শুরুটা করেছিলাম একেবারে আমরা বন্দনা দিয়ে, একদম, তাই না? শেষটা প্রণাম দিয়ে আমরা আজকে শেষ করি একদম এখানে। ঠিক। এবার যে সুরটা আমি নিয়েছি, এটা মাকে পুজোয় বসিয়ে আমরা যখন আনন্দে মেতে উঠি, এটা দিয়েই শেষ করব আর কি। মাকে পুজিব পুজিব শত দলে, লাল জবা দিব মায়ের চরণ কমলে, মাকে পুজিব পুজিব শত দলে, লাল জবা দিব মায়ের চরণ কমলে, মাকে পুজিব পুজিব শত দলে, লাল জবা দিব মায়ের চরণ কমলে, মাকে পুজিব পুজিব, মাকে পুজিব পুজিব শত দলে, লাল জবা দিব
নমো নমো মাগো কমলা জননী। অন্তিম কালে দিও মাগো চরণ দুখানি। মাকে পুজিব পুজিব চরণ তলে। মাকে পুজিব পুজিব লাল কমলে। পদ্ম পুরাণের কথায় অমৃত সমান। আরে পদ্ম পুরাণের কথা অমৃত সমান। যে বা শুনে যে বা গায় হয় পুণ্যবান। পদ্ম পুরাণের কথায় অমৃত সমান। যে বা শুনে যে বা গায় হয় পুণ্যবান। শ্রী চৈতন্য নাম লহ ভাই ভবন্দর তরি। প্রেমানন্দে ভক্তগণ বলো হরি হরি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। শ্রী রাধার প্রাণনাথ রাধে গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। শ্রী রাধার প্রাণনাথ রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। মাকে পুজিব পুজিব শতদা